আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীদের স্বাগত। আমি মোহাম্মদ সাফায়েত হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা। আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি অনার্স তৃতীয় বর্ষের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই এই বইয়ের অধ্যায় 4 ডিভিডেন্ড পলিসি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় ছাত্রী সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আজকে প্রথমেই আমি তোমাদের এই চতুর্থ অধ্যায় ডিভিডেন্ড পলিসি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, ডিভিডেন্ড পলিসিটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন এসে থাকে। তাই এই অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আর এজন্য আমি তোমাদের মাঝে হাজির হয়েছি এই অধ্যায় নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয় এখান থেকে পূর্ণাঙ্গ 4 এবং 10 মার্কের ভালো কোশ্চেন তোমাদের এখানে থাকে। তাই এই কোশ্চেনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে এই ডিভিডেন্ড পলিসির কিছু থিওরি প্লাস এবং সূত্র নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, প্রথমেই আমরা জানব চ্যাপ্টার 4 ডিভিডেন্ড পলিসি। এই ডিভিডেন্ড পলিসি সম্পর্কে পড়তে হলে প্রথমেই আমাকে জানতে হবে হোয়াট ইজ ডিভিডেন্ড, অর্থাৎ ডিভিডেন্ডটা কি, অর্থাৎ মিনিং অফ ডিভিডেন্ড, অর্থাৎ মিনিং অফ ডিভিডেন্ড তার মানে হলো এই ডিভিডেন্ডের মানেটা কি সেটা সম্পর্কে আমরা জানবো। দেখো, ডিভিডেন্ড যেহেতু তোমাদের ইংলিশে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে হবে, তাই আমি তোমাদের সুবিধার্থে ইংলিশে বলে দিচ্ছি। দেখো, দ্য মিনিং দ্য ডিভিডেন্ড রেফার্স টু দ্য বিজনেস occurs net profit distribution among the shareholder. Dividend refers to the business concern, অর্থাৎ business concern net profit distribution among the shareholder। তার মানে এই দাঁড়ায় যে এখানে ডিভিডেন্ডটা হলো এমন একটা, বা এটাকে বলতে বোঝায় যা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয়। আমরা মূলত এটাই বুঝি যে ডিভিডেন্ডটা হলো শেয়ার হোল্ডারদের মাঝে বন্টনযোগ্য একটা পলিসি, অর্থাৎ এখানে শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ প্রদান করা হয় তাই মূলত ডিভিডেন্ড। তো ডিভিডেন্ড সম্পর্কে আমরা ভালো মতো জানলাম। এখন দেখো, ডিভিডেন্ড ডিফারেন্স টাইপ অফ ডিভিডেন্ড, অর্থাৎ ডিভিডেন্ডের প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। এই ডিভিডেন্ডের প্রকারভেদ সাধারণত আমরা 4 ভাগে ভাগ করতে পারি। 1, ক্যাশ ডিভিডেন্ড, যেটা সচরাচর আমাদের দেশে দেখা যায়। 2, স্টক ডিভিডেন্ড, এটাও দেখা যায়। 3, সি নাম্বার দেখো, বন্ড ডিভিডেন্ড, এবং ডি নাম্বার প্রপার্টি ডিভিডেন্ড। এই 4 ভাগেই মূলত এই ডিভিডেন্ডকে ভাগ করা যায়। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই 4 প্রকারের ডিভিডেন্ড সম্পর্কে ভালো মতো জানব। প্রথমেই দেখো, 1 নম্বরে দেওয়া আছে ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ
ক্যাশ ডিভিডেন্ড, এই নাম্বারে ক্যাশ ডিভিডেন্ড বলতে আমরা কি বুঝি, অর্থাৎ এটা তোমাদের সুবিধার্থে আমি ইংলিশে বলছি। ইফ দ্য ডিভিডেন্ড ইজ paid in the from the cash to the shareholder, it's called the share cash dividend. It is a paid periodical out of the business connected EAT, earning after tax. Cash dividend are common and popular type of followed by majority of the business concern. অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ডটা হলো সবচেয়ে জনপ্রিয় একটা ডিভিডেন্ড পলিসি। অর্থাৎ যখন লভ্যাংশটা নগদ টাকায় প্রদান করা হয় শেয়ার হোল্ডারদের মাধ্যমে, তখনই তাকে এই ক্যাশ ডিভিডেন্ড বলে। অর্থাৎ এটা বছরের নির্দিষ্ট সময়ে এটা শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন করা হয়। তাই ক্যাশ ডিভিডেন্ডটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। স্টক ডিভিডেন্ডটাও ঠিক অনুরূপভাবে, যখন দেখা গেছে যে দেখো stock dividend is paid in the from the company's stock due to the rise of the more finance. Under this type, cash is repeated by the business concerned. Stock dividend may be bonus issue. This is given only the exciting shareholder for the business concern. অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ড, স্টক ডিভিডেন্ডটা হলো সেই ডিভিডেন্ডকে আমরা বোঝাবো যে ডিভিডেন্ডটা দেখা গেছে যে ক্যাশের পরিবর্তে স্টক মানে শেয়ার প্রদান করা হয়। অর্থাৎ এই ক্ষেত্রে শেয়ার প্রদান করা হয় শেয়ার হোল্ডারদের মাঝে। ফলে কি হয়, শেয়ার হোল্ডাররা এতে ব্যাপক পরিমাণে উৎসাহ পেয়ে থাকে। তারা এই ক্যাশ ডিভিডেন্ডের পরিবর্তে এখানে তারা স্টক ডিভিডেন্ড অর্থাৎ স্টক হিসাবে এখানে পেয়ে থাকে। 3 নাম্বার দেখো বন্ড ডিভিডেন্ড। বন্ড ডিভিডেন্ডটা তখনই দেওয়া হয় যখন কোম্পানি ভালো মতো প্রফিট করতে পারতেছে না, তখন এর পরিবর্তে বন্ড ডিভিডেন্ড দেয়, যে পরবর্তীতে যখন কোম্পানি ভালো প্রফিট করবে তখন এই বন্ডটাকে ক্যাশ হিসাবে রূপান্তর করে দেবে। অর্থাৎ দেখো বন্ড ডিভিডেন্ড Bond dividend is also known as a scrip dividend. It is the company does not have sufficient fund to pay the cash dividend. The company promised to the pay shareholder at a future sufficient date, specific date with the help to the issue of the bond or notes. অর্থাৎ পরবর্তীতে যখন কোম্পানি বিপুল পরিমাণে টাকা লাভ করবে তখন তারা এই বন্ডের টাকা সুদসহ প্রদান করবে। 4 নাম্বার প্রপার্টি ডিভিডেন্ড। এই প্রপার্টি ডিভিডেন্ড আমাদের দেশে প্রচলিত নেই, তবে পৃথিবীর উন্নত দেশে এই প্রপার্টি ডিভিডেন্ডটাও প্রচলিত আছে। প্রপার্টি ডিভিডেন্ড বলতে আমরা কি বুঝি দেখো, অর্থাৎ property dividend are paid in the from the some assets other than cash. It will be distributed under the exceptional circumstances. This type of dividend is not published introduced in Bangladesh. অর্থাৎ এই টাইপের কোনো বন্ড ডিভিডেন্ড এখনো পর্যন্ত বাংলাদেশে ইস্যু হয়নি। অর্থাৎ এখানে ক্যাশের পরিবর্তে বা কোনো একটা দেখা গেছে দৈবক্রমক দুর্ঘটনার কারণে এই ক্যাশ ডিভিডেন্ডটা দেওয়া হচ্ছে। তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারলে আগে ডিভিডেন্ড কাকে বলে এবং ডিভিডেন্ডের প্রকারভেদ। আমরা এখন জানব যে অর্থাৎ ডিভিডেন্ড পলিসি সম্পর্কে আমরা এখন জানব। অর্থাৎ ডিভিডেন্ড পলিসিটা কি সেটা সম্পর্কে আমরা এখন জানব। দেখো ডিভিডেন্ড পলিসি বলতে আমরা কি বুঝি। ডিভিডেন্ড পলিসি, the firm dividend policy represent a plan for action
to be followed where the dividend decision is made. অর্থাৎ the firm dividend policy represent a plan or action to be followed where the dividend decision is made. অর্থাৎ ডিভিডেন্ডের যে কিভাবে দেবে সেই দেওয়ার সিদ্ধান্তকেই বলা হয় এই ডিভিডেন্ড পলিসি। অর্থাৎ যে কিভাবে তাদের এই ডিভিডেন্ডটা বন্টন করবে সেই পলিসিটাই হলো ডিভিডেন্ড পলিসি। তো আমরা এখন এই ডিভিডেন্ড পলিসি বিভিন্ন প্রকার টাইপস অফ ডিভিডেন্ড পলিসি নিয়ে এখন আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এখন ভালো মতো বুঝলাম যে মিনিং অফ ডিভিডেন্ড অ্যান্ড টাইপস অফ ডিভিডেন্ড। আমরা ডিভিডেন্ড পলিসি সম্পর্কেও জানলাম। এখন টাইপস অফ ডিভিডেন্ড পলিসি সম্পর্কে আমরা এখন জানব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন টাইপস অফ ডিভিডেন্ড পলিসি অর্থাৎ ডিভিডেন্ড পলিসির প্রকারভেদ সম্পর্কে জানব। তো টাইপস অফ ডিভিডেন্ড পলিসি সম্পর্কে আমরা এখন যাব। দেখো, এই কয়েক ভাগে ভাগ করা যায় টাইপস অফ ডিভিডেন্ড পলিসি। তো এই ডিভিডেন্ড পলিসিটা কয়েক ভাগে ভাগ করা যায়। তো দেখো, এক নম্বরে আছে রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসি, 2 স্টেবল ডিভিডেন্ড পলিসি, 3 কনস্ট্যান্ট পে আউট রেশিও, 4 ইরেগুলার ডিভিডেন্ড পলিসি, 5 রিসাইডুয়াল ডিভিডেন্ড পলিসি, 6 নো ডিভিডেন্ড পলিসি। তাহলে আমরা এই ডিভিডেন্ড পলিসি সম্পর্কে আমরা ভালো মতো জানলাম। আমরা এখন চেষ্টা করব এই ডিভিডেন্ড পলিসি সম্পর্কে ভালো মতো জানার জন্য। প্রথমে আছে রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসি। এক নাম্বার, এই রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসি বলতে আমরা কি বুঝি সেটা আমরা এখন জানব। তো এই রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসি সম্পর্কে আমি তোমাদের কিছু বলছি। দেখো, ডিভিডেন্ড payable at the usual rate in called in regular dividend policy. These types of policy is suitable for the small investor and retired person and other. If the company earn additional profit, it will provide extra dividend to their shareholder on the contractory. If the company occurred loss, then the company provide regular dividend amount in the stockholder. অর্থাৎ এই রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসিটা হলো এমন একটা পলিসি যেটা প্রতিনিয়ত বা দেখা গেছে যে অ্যাজ ইউজুয়াল যে ডিভিডেন্ডটা প্রদান করে সেটাকেই বলা হয় রেগুলার প্লাস ডিভিডেন্ড পলিসি। এখানে যদি আবার কোম্পানি যদি বেশি পরিমাণ ডিভিডেন্ড আদায় করতে পারে, অর্থাৎ কোম্পানি যদি বেশি পরিমাণ ডিভিডেন্ড অর্জন করে, তাহলে কোম্পানি কি করে এডিশনাল ডিভিডেন্ড প্রদান করে। যদি কোম্পানি লস হয় তার সেই ক্ষেত্রে এটা রেগুলার ডিভিডেন্ড প্রদান করে, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল যেটা প্রদান করার কথা ছিল সেটাই প্রদান করে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো মতো বুঝতে পেরেছো। 2 স্টেবল ডিভিডেন্ড পলিসি। হোয়াট ইজ দ্যাট স্টেবল ডিভিডেন্ড পলিসি? এই সম্পর্কে আমরা এখন জানব। অর্থাৎ স্টেবল ডিভিডেন্ড পলিসি বলতে আমরা কি বুঝি? দেখো, স্টেবল ডিভিডেন্ড পলিসি মিন দ্য পেমেন্ট অফ দ্য certain minimum amount of the dividend regularly irrespective in the time of the firm profit or loss. Other name, this policy is concerned dividend per share. For example, suppose একটা ATM company provide dividend
15 only on their share, whose book value is 100 taka. When the company earn profit or loss, the rate of the dividend is the same of all time period. অর্থাৎ স্টেবল ডিভিডেন্ড বলতে যে স্টেবলটা হবে মানে একই লেভেলে ডিভিডেন্ড পলিসি প্রদান করবে, সেক্ষেত্রে কোম্পানি লসই হোক এবং লাভ হোক। সাপোজ দেখা গেছে যে কোনো একটা কোম্পানি 15 টাকা ডিভিডেন্ডে 15 টাকায় একটা শেয়ার ডিভিডেন্ড দিল, কিন্তু বাজারে সেই শেয়ারটার মূল্য আছে 100 টাকা। তার মানে এটা একটা কনস্ট্যান্ট স্টেবল থাকবে, অর্থাৎ লাভ বা লস হোক এটা কনস্ট্যান্ট থাকবে। তারপর দেখা গেছে কনস্ট্যান্ট পে আউট রেশিও, অর্থাৎ দ্য রেশিও ও ডিভাইডেড between the earning and the dividend share ratio. This ratio is dividend payout ratio. অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও বলতে আমরা ওটা বুঝবো। দাঁড়াও, অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও অর্থে ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস মাল্টিপুল 100। এখানে দেখা গেছে যে ডিপিএস অর্থাৎ ডিভিডেন্ড পে আউট রেশিও আর ইপিএস আর্নিং পার রেশিও বা আর্নিং পার শেয়ার, ডিভিডেন্ড পে আউট শেয়ার, এই দুটাকেই বোঝাচ্ছে। তাহলে এটা দিয়ে ভাগ করলে আমরা কনস্ট্যান্ট পে আউট রেশিওটা খুব ভালো মতো বের করতে পারব। তারপর দেখো 3 নম্বরে আছে ইরেগুলার ডিভিডেন্ড পলিসি। আমরা ইরেগুলার ডিভিডেন্ড পলিসিটা কখন ব্যবহার করব, অর্থাৎ আমরা এই ইরেগুলার পলিসিটা কখন কোম্পানিতে ব্যবহার করব সেটা সম্পর্কে আমরা এখন জানব। তাহলে ইরেগুলার ডিভিডেন্ড পলিসি বলতে আমরা কি বুঝি একটু জানি। দেখো, when the company is facing constant earning and unsuccessful business operation, they may follow irregular dividend policy. It is one of the temporary agreement to meet the financial problem. This type have direct profit for the no dividend is distributed. অর্থাৎ হঠাৎ করে কোম্পানি একটা খারাপ সময় যেতেই পারে, খারাপ সময়ের সময় তখন এই পলিসিটা বা ইরেগুলার ডিভিডেন্ড দেওয়া হয়। অর্থাৎ যে খারাপ সময় যাচ্ছে এই খারাপ সময়ের জন্য ডিভিডেন্ড দেবে না। ইফ ইট ইজ ওয়ান অফ দ্য টেম্পোরারি এগ্রিমেন্ট, এটা কিন্তু একটা সাময়িক চুক্তি থাকে ইরেগুলার ডিভিডেন্ড পলিসির ক্ষেত্রে। 5 নাম্বার দেখো রিসাইডুয়াল ডিভিডেন্ড পলিসি, অর্থাৎ রিসাইডুয়াল ডিভিডেন্ড পলিসিতে বলতে বুঝি in this policy investment opportunity get preferred than other dividend policy. According to the Western and Brigham, a policy in which dividend paid is set equal to the actual earning minimum the amount of the referred earning necessary to finance in the firm capital budget. We can say that dividend of the shareholder retained earning minus retained earning necessary for the capital budget. অর্থাৎ ডিভিডেন্ড পলিসি দেওয়া ডিভিডেন্ড পলিসিকে আমরা বলতে পারবো রিটেন আর্নিং থেকে, যখন আমরা রিটেন আর্নিং নেসেসারি ফর দ্য ক্যাপিটাল
বাজেটিং সেটা বাদ দিব, বাদ দেওয়ার পরে আমরা পেয়ে যাব ডিভিডেন্ড বা রেসিডেন্সিয়াল ডিভিডেন্ড পলিসি পার শেয়ার। নো ডিভিডেন্ড পলিসিটা অনেক কোম্পানি তাদের ব্যবহার করে। সেই ক্ষেত্রে দেখা গেছে যে সামটাইম the company may follow the no dividend policy because it is the unfavorable working capital position of the amount required for the future grow the operation। অর্থাৎ এই ক্ষেত্রে যে চলতি মূলধনটা যদি কম হয়ে যায়, অর্থাৎ চলতি মূলধনটা কম হয়ে যায়, সেই ক্ষেত্রে বিভিন্ন প্রকার কোম্পানি এই নো ডিভিডেন্ড পলিসি ইস্যু করে। ফলে কি হয়, এতে চলতি মূলধন ঘাটতি দেখা দিলে পরবর্তীতে যে কোম্পানির যে পরিচালনা করতে মূলধন ঘাটতি পড়বে তা যেন কোনোভাবেই সেটা কম না পড়ে। সেই জন্য অনেক সময় কোম্পানিগুলা নো ডিভিডেন্ড পলিসি ইস্যু করে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা টাইপস অফ দ্য ডিভিডেন্ড পলিসি সম্পর্কে জানলা, রেগুলার প্লাস এক্সট্রা ডিভিডেন্ড পলিসি সম্পর্কে জানছো, স্টেবল ডিভিডেন্ড পলিসি সম্পর্কে জানছো, কনস্ট্যান্ট পে আউট রেশিও সম্পর্কে জানছো, ইরেগুলার ডিভিডেন্ড পলিসি সম্পর্কে জানছো, আর রেসিডুয়াল ডিভিডেন্ড পলিসি অ্যান্ড নো ডিভিডেন্ড পলিসি সম্পর্কে জানছো। আমরা এখন এই ডিভিডেন্ড পলিসির কিছু সূত্র আছে, এই সূত্র নিয়েই আলোচনা করছি। পরবর্তী ক্লাসে আমরা এর অঙ্ক নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন কিছু এই ডিভিডেন্ড পলিসির সূত্র নিয়ে আলোচনা করব। এখন তো ডিভিডেন্ড পলিসির সূত্র নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রথম 9-10টা সূত্র আছে। আমার হোয়াইট বোর্ডে 7টা আপাতত আসছে, পরবর্তীতে আমি দেখাই দিচ্ছি। পরবর্তীতে দেখো, আমি কিছু সূত্র লিখেছি। এই সূত্র বুঝতে হলে প্রথমে আগে আমাকে এটা জানতে হবে। ROA মানে রিটার্ন অন অ্যাসেট, NI নেট ইনকাম, TA টোটাল অ্যাসেট, EPS আর্নিং পার শেয়ার, PD অর্থাৎ প্রেফারেন্স ডিভিডেন্ড, NS নাম্বার অফ ইকুইটি শেয়ার অর্থাৎ NS বলতে আমরা বুঝবো নাম্বার অফ ইকুইটি শেয়ার সমান সমান টোটাল ভ্যালু অফ দ্য ইকুইটি ডিভাইডেড বাই ফেস ভ্যালু পার শেয়ার। তারা ভাগ করলেই আমরা NS বা নাম্বার অফ ইকুইটি শেয়ার পাবো। তারপর দেখো DDP অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড, DPS ডিভিডেন্ড পার শেয়ার, EPS আর্নিং পার শেয়ার, DDP অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড। এই কয়েকটা আমাদের ভালো মতো জানতে হবে। তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবার বলতেছি। ROA অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রিটার্ন অন অ্যাসেট, 2 NI নেট ইনকাম, 3 TA মানে টোটাল অ্যাসেট, EPS মানে আর্নিং পার শেয়ার, PD মানে প্রেফারেন্স ডিভিডেন্ড, NS মানে নাম্বার অফ ইকুইটি শেয়ার সমান সমান টোটাল ভ্যালু অফ দ্য ইকুইটি ডিভাইডেড বাই ফেস ভ্যালু পার শেয়ার, অ্যান্ড DDP মানে ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড, DPS ডিভিডেন্ড পার শেয়ার, EPS আর্নিং পার শেয়ার আমরা বুঝি। তো এই ফুল মিনিং বোঝার পরে আমরা এখন সূত্র দেখি। দেখো 1 নাম্বার দেওয়া আছে, দেখো ROA অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা রিটার্ন অন অ্যাসেট। অর্থাৎ আমরা এখন এই সূত্রগুলো সম্পর্কে ভালো মতো জানবো। অর্থাৎ ROA রিটার্ন অন অ্যাসেট সমান সমান NI অর্থাৎ নেট ইনকাম ডিভাইডেড বাই TA অর্থাৎ টোটাল অ্যাসেট মাল্টিপল 100। এই
এটার সাহায্যেই আমরা রিটার্ন অন অ্যাসেট মানে অ্যাসেট থেকে যে রিটার্নটা আসছে তা আমরা সহজেই বের করতে পারবো। 2 ইপিএস আর্নিং পার শেয়ার ইকুয়াল টু এনআই মাইনাস পিডি, অর্থাৎ এনআই বলতে আমরা নেট ইনকাম এবং পিডি মানে প্রেফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনএস নাম্বার অফ ইকুইটি শেয়ার, সেটাকেই বুঝাবি। অর্থাৎ আর্নিং পার শেয়ার সমান সমান এনআই মানে নেট ইনকাম মাইনাস পিডি, অর্থাৎ পিডি মানে প্রেফারেন্স ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনএস মানে এনএস মানে নাম্বার অফ ইকুইটি শেয়ার। এইটার সমান সমান আমরা পাই টোটাল ভ্যালু অফ দ্য ইকুইটি ফেস ভ্যালু পার শেয়ার। অর্থাৎ তার মানে আমরা খুব সহজেই 2 নাম্বার সূত্রটা বুঝতে পারলাম। এখন 3 নাম্বার দেখো ডিপিএস, অর্থাৎ ডিপিএস ডিভিডেন্ড পার শেয়ার, অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ার সমান সমান ডিডিপি ডিভাইডেড বাই এনএস, অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ার সমান সমান আমরা পাই ডিডিপি, অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড, অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড ডিভাইডেড বাই এনএস, অর্থাৎ নাম্বার অফ ইকুইটি শেয়ার। এটা দ্বারা ভাগ করলে আমরা ডিভিডেন্ড পার শেয়ারটা পেয়ে যাই। তারপরে আছে ডিপি রেশিও, অর্থাৎ ডিপি রেশিও সমান সমান ডিপিএস ডিভাইডেড বাই ইপিএস, অর্থাৎ ডিপিএস মানে ডিভিডেন্ড পার শেয়ার, ইপিএস মানে আর্নিং পার শেয়ার মাল্টিপল 100, অর্থাৎ ডিপি যে রেশিওটা আছে এই রেশিওটা আমরা খুব সহজে এখান থেকে বের করতে পারি। তাই ইপিএস রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ডিপিএ। তারপর দেখো 5 নাম্বার রিটেনশন রেশিও 100% মাইনাস ডিপি রেশিও, অর্থাৎ এই ডিপিও রেশিও থেকে 100 থেকে বাদ দিলে যা থাকে তাই আমরা পাবো, অর্থাৎ রিটেনশন রেশিও। 6 নাম্বার পিই রেশিও, পিও রেশিও সমান সমান মার্কেট প্রাইস পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার থেকে আর্নিং প্রাইস পার শেয়ার আমরা যখন বাদ দেব তখন এটা ডিপিএ রেশিওটা আমরা খুব সহজেই পাবো। তারপর দেখো রিইনভেস্টমেন্ট সমান সমান এনআই নেট ইনকাম মাইনাস পিডি, অর্থাৎ প্রেফারেন্স ডিভিডেন্ড ডিডিপি, অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড, এটা বাদ দিলেই আমরা রিইনভেস্টমেন্টটা পেয়ে যাব। তো তোমরা একটু হোয়াইট বোর্ডে সূত্রগুলো একটু ভালো করে দেখো, আমি আরেকবার বুঝিয়ে দিব তোমাদের। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা আরেকবার একটু দেখো ROA অর্থাৎ রিটার্ন অন অ্যাসেট, NI নেট ইনকাম,
TA টোটাল অ্যাসেট, EPS আর্নিং পার শেয়ার, DP মানে প্রেফারেন্স ডিভিডেন্ড, NS মানে নাম্বার অফ ইকুইটি শেয়ার সমান সমান টোটাল ভ্যালু অফ দ্য ইকুইটি ডিভাইডেড বাই ফেস ভ্যালু অফ পার শেয়ার, DDP ডিক্লিয়ারেন্স ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড, DPS ডিভিডেন্ড পার শেয়ার, EPS আর্নিং পার শেয়ার। তো আমরা এখন পুরো অঙ্কটা সূত্রটা আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি। ROA মানে রিটার্ন অন অ্যাসেট সমান সমান NI মানে নেট ইনকাম ডিভাইডেড বাই TA মাল্টিপুল 100। তারপরে 2 নাম্বার EPS সমান সমান NI মাইনাস PD ডিভাইডেড বাই NS। তারপরে 3 নাম্বার DPS সমান সমান DDP অর্থাৎ ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড ডিভাইডেড বাই NS মানে নাম্বার অফ ইকুইটি শেয়ার। 4 নাম্বার D/P রেশিও অর্থাৎ DPS ডিভাইডেড বাই EPS মাল্টিপল 100। তারপরে আছে 5 নাম্বার রিটেনশন রেশিও 100 মাইনাস DP রেশিও অর্থাৎ এই রেশিও থেকে 100 বাদ দিলে তাই আমরা রিটেনশন রেশিওটা পাই। P রেশিও মার্কেট প্রাইস পার শেয়ার আর্নিং পার শেয়ার অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ারকে যখন আমরা আর্নিং পার শেয়ার দ্বারা ভাগ দিব তখন খুব সহজেই এটা পেয়ে যাব। RE রিইনভেস্টমেন্ট NI মাইনাস PD মাইনাস DDP অর্থাৎ নেট ইনকাম থেকে যখন আমরা প্রেফারেন্স ডিভিডেন্ড অ্যান্ড মাইনাস ডিভিডেন্ড ডিক্লিয়ারেন্স অ্যান্ড পেইড যখন বাদ দেব তখন এটাই পাবো। তো পরে আর যে কয়টা সূত্র আছে এই সূত্রটা আমি খুব লিখে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে কয়েকটা সূত্র বাকি ছিল সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ম্যাক্সিমাম DPS সমান সমান টোটাল ডিস্ট্রিবিউশন প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার আউটস্ট্যান্ডিং। অর্থাৎ আমরা যদি ম্যাক্সিমাম এই DPS অর্থাৎ ডিভিডেন্ড পার শেয়ার ম্যাক্সিমাম ডিভিডেন্ড পার শেয়ার সমান সমান টোটাল ডিস্ট্রিবিউটর প্রফিট ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার আউটস্ট্যান্ডিং, এটাই হলো আমার 8 নাম্বার সূত্রটা গেল। 9 নাম্বারে আছে ওয়াল্টার মডেল। অর্থাৎ ওয়াল্টার মডেলটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এখান থেকে পূর্ণাঙ্গ 10 মার্কের কোশ্চেন তোমাদের আসে, তাই ওয়াল্টার মডেলটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই ওয়াল্টার মডেল সম্পর্কে তোমাদের ভালো মতো জানতে হবে। তো দেখো, ওয়াল্টার মডেল P অর্থাৎ ওয়াল্টার মডেল P অর্থাৎ দেখো এখানে আগে আমি কতগুলো হিংস দিয়ে দিচ্ছি। দেখো, P সমান সমান মার্কেট প্রাইস পার শেয়ার, D ডিভিডেন্ড পেইড পার শেয়ার, আর রিটেন অন ইনভেস্টমেন্ট, K কস্ট অফ ইকুইটি বা E আর্নিং পার শেয়ার। দেখো, এই মেথডে পিতে সমান সমান মার্কেট প্রাইস পার শেয়ার সমান সমান ডি অর্থাৎ ডিভিডেন্ড পেইড পার শেয়ার সমান সমান আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই কে কস্ট অফ ইকুইটি ব্র্যাকেটে ই অর্থাৎ আর্নিং পার শেয়ার মাইনাস মার্কেট প্রাইস পার শেয়ার। অর্থাৎ এটা ভাগ দিলে এবং কস্ট অফ ইকুইটি দ্বারা ভাগ দিলে আমরা এই মার্কেট প্রাইস পার শেয়ারটা পেয়ে যাব। আবার দেখো 10 নম্বরে আছে গর্ডন মডেল। অর্থাৎ গর্ডন মডেলের সূত্র ই মাইনাস 1 মাইনাস বি কে ই মাইনাস বি আর। অর্থাৎ 1 মাইনাস বি ডিপি রেশিওটা যেটা আমরা পাবো সেটা, আর ইতে অর্থ আর্নিং পার শেয়ার, পিতে হলো মার্কেট প্রাইস পার শেয়ার, আর কেতে হলো ক্যাপিটালাইজেশন রেট, আর বি আর অর্থ গ্রোথ রেট। তার মানে এই কয়েকটা জিনিস দিয়ে আমরা খুব সহজেই আমরা আমাদের এই অঙ্কগুলা করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার্থের জন্য আমি আরেকবার দেখাই দিচ্ছি যে ওয়াল্টার
মডেলে দেখো পি সমান সমান ডি প্লাস আর ডিভাইডেড বাই কে ফার্স্ট ব্র্যাকেট ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে, অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার পি সমান সমান ডি, অর্থাৎ ডিভিডেন্ড পেইড পার শেয়ার আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট কে কস্ট অফ ইকুইটি, ইতে হলো আর্নিং পার শেয়ার মাইনাস ডি, ডিতে অর্থাৎ ডিভিডেন্ড পেইড পার শেয়ার ডিভাইডেড বাই কস্ট অফ ইকুইটি। আর গর্ডান মডেলে আছে পি সমান সমান ই ওয়ান মাইনাস বি ডিভাইডেড বাই কে ই মাইনাস বি আর, এটা দিয়েই আমরা পাবো। তারপর দেখা গেছে যে ইতে হয়তো আর্নিং পার শেয়ার ওয়ান মাইনাস বি মানে ডিপি রেশিওটা যেটা বেরোতে হবে, আর কে ই ক্যাপিটালাইজেশন রেট, বি আর অর্থাৎ গ্রোথ রেট। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা খুব ভালো মতোই আমার আজকের এই ক্লাসটা ভালো মতোই বুঝতে পেরেছো নিশ্চয়ই। তো শিক্ষার্থীরা, সর্বশেষ তোমাদেরকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি তার কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষ মহোদয় এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলীকে। সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।